নমস্কার, সুরমাবার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। গাঁজা পাচার কাণ্ডে জড়িত আসামিকে 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল জেলা দায়রা আদালত। গৃহবধূ মাহজাবিন লস্করের মৃত্যুর তদন্তের দাবি পরিবার ও বিভিন্ন সংগঠনের। খারাপ আবহাওয়ার জন্য স্থগিত পুলিশ নিযুক্তির শারীরিক পরীক্ষা। পুজোর মরশুমেও করিমগঞ্জে চূড়াতঙ্ক। সীমান্ত শহরে হাত সাফাই চুরের। দুবাই আবুধাবি হিন্দু মন্দিরের আদলে মণ্ডপ বানিয়ে দর্শক টানার চেষ্টা উদারবন্দে। জমি বিবাদকে কেন্দ্র করে ছেলের বিরুদ্ধে খুব উগরে দিলেন জন্মদাত্রী মা। গাঁজা পাচার কাণ্ডে জড়িত আসামিকে 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল মহামান্য আদালত। বৃহস্পতিবার 2022 সালের এনডিপিএস মামলার এই রায়দান করেন জেলা দায়রা আদালতের এডিশনাল সেশন জজ। 2022 সনের 11 জুন ত্রিপুরা থেকে আসামে ট্রাকের কেবিনে করে 74 প্যাকেট গাঁজা নিয়ে আসার সময় চুড়াইবাড়ি থানার পুলিশ গাড়িটি থামিয়ে তল্লাশি চালালে গাড়ির কেবিনে 74টি প্যাকেটে 1480 কেজি গাঁজা জব্দ করে। ঘটনাটি নিয়ে তদন্ত করেন তদন্তকারী অফিসার দিবাকর গগৈ। প্রায় 2 বছর মামলা চলার পর আসামি মনোহর আলীকে 10 বছর সশ্রম কারাদণ্ড ও 1 লক্ষ টাকা জরিমানার শাস্তি প্রদান করেন এডিশনাল সেশন জাজ। এই মামলা নিয়ে সরকার পক্ষের উকিল ছিলেন দেবজ্যোতি রায়। মামলা নিয়ে দেবজ্যোতি রায় বললেন, নেশার বিরুদ্ধে বিচার ব্যবস্থার এমন কঠোর সিদ্ধান্তের ফলে আগামী দিনে নেশা বাণিজ্যে লাগাম আসবে বলেও তিনি মন্তব্য করেন। সদ্য আমাদের অনারেবল এডিশনাল সেশন জাজ তৃপ্তি আরি মহোদয়া স্পেশাল এনডিপিএস 90 অফ 2022 মোকদ্দমায় আসামি মনোহর আলীকে 10 বছরের জন্য সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন এনডিপিএস মোকদ্দমা দ্বারায় এবং তৎসঙ্গে 1 লক্ষ টাকা জরিমানা প্রদান করেন। অনাদয়ে আরও 1 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। ঘটনার বিবরণে বলছি যে বিগত 11/6/2022 তারিখে সেই আসামি ত্রিপুরা থেকে ট্রাক লোড করে ট্রাকের ক্যাবিনে করে 74 নাম্বারস অফ গাঞ্জার প্যাকেট লুকিয়ে ক্যাবিনে করে নিয়ে চুরাইবাড়ি গেট দিয়ে আসার সময় সেই চুরাইবাড়ি ডাব্লিউটির সম্মুখে পুলিশের সহযোগিতায় সেই ট্রাকের কেবিন থেকে 74 নাম্বারস অফ প্যাকেট গাঞ্জা উদ্ধার করা হয়, যাহার ওজন ছিল 1480 কেজি এবং পরবর্তীতে এই গাঞ্জাগুলো সাক্ষীর সম্মুখে জব্দ করা হয়। পরবর্তীতে তদন্তকালীন অবস্থায় এই মোকদ্দমার তদন্ত করেন এসআই দিবাকর গগৈ মহাশয় এবং পুনার তদন্তে আরেকটাও মোকদ্দমা অনারেবল সেশন জাজ আদালতে সাজা হয়েছিল এবং পরবর্তীতে এই মোকদ্দমা অনারেবল এডিশনাল সেশন জাজ এর কোর্টে মোকদ্দমা চলতে থাকে এবং অদ্য এই মোকদ্দমায় আসামি মনোহর আলীকে সাজাপ্রাপ্ত করেন এবং এই মোকদ্দমায় সরকারি পক্ষের আইনজীবী হিসাবে আমি ছিলাম দেবজ্যোতি রায়। এই মোকদ্দমায় সমাজের কাছে একটাই দৃষ্টান্ত যে পুলিশ যেভাবে ড্রাগসের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে এবং আমি আশা রাখি যে আমরাও সরকার পক্ষের পক্ষ থেকে আমরা প্রত্যেকটা মোকদ্দমা আমরা প্রেজেন্টেশন করার চেষ্টা করছি এবং আমি আশা রাখি যে ড্রাগসের বিরুদ্ধে যে অভিযান চলছে সেটা একটা দৃষ্টান্তমূলক হবে, যাতে এই সমাজ থেকে ড্রাগ মুক্ত করা হয়। এটুকু বললাম। দুবাইয়ের আবুধাবির হিন্দু মন্দির এবার বরাক উপত্যকায়। দুর্গাপূজার বাকি আর মাত্র কয়েকটা দিন। দুর্গাপূজাকে কেন্দ্র করে সমগ্র রাজ্যের সাথে সাথে বরাক উপত্যকাতেও চলছে ব্যাপক প্রস্তুতি। বরাক উপত্যকার সবচেয়ে আকর্ষণীয় পুজো হচ্ছে কাছাড়ের উদারবন্দ কালীবাড়ি সার্বজনীন দুর্গাপূজা কমিটির পুজো। প্রতি বছর এই পুজো উপভোগ করার জন্য বরাক উপত্যকা সহ পার্শ্ববর্তী রাজ্যে লাখ লাখ দর্শনার্থী সমাগম হয় উদারবন্দে। প্রতি বছরের ন্যায় এবারও ব্যতিক্রমী থিম সহ বিগ বাজেটের পূজার আয়োজন করে দর্শনার্থীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে যাচ্ছে উদারবন্দ কালীবাড়ি রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটি। এইবার তাদের পুজোর থিম হলো দুবাইয়ের আবুধাবির হিন্দু মন্দির। এই মন্দিরটি চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে উদ্বোধন হয়। দুবাইতে থাকা একমাত্র হিন্দু মন্দিরের আদলে এইবার নিজেদের পুজো মণ্ডপ প্রস্তুত করছে উদারবন্দ পুজো কমিটি।
পাশাপাশি প্রতিমাতেও রয়েছে তাদের বিশেষ চমক। মা দুর্গার সম্পূর্ণ প্রতিমা নির্মাণ করা হচ্ছে কলকাতা, হায়দ্রাবাদ ও রাজস্থানের ক্রিস্টাল পাথর দিয়ে। সমান্তরালভাবে মণ্ডপের ভিতরে কাল্পনিক দৃশ্যের সাথে বিশেষ লাইটিং দিয়ে সাজিয়ে তোলা হবে। পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার 55 জন শিল্পী বিগত 2 মাস থেকে মণ্ডপ ও প্রতিমা নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন। আবুধাবির হিন্দু মন্দিরের সাথে ক্রিস্টাল পাথরের প্রতিমা দর্শনের জন্য প্রতি বছরের ন্যায় এবারও উদারবন্দের এই পুজো উপভোগ করার জন্য লাখ লাখ দর্শনার্থী সমাগম হবে বলে আশাবাদী পুজো কমিটির কর্মকর্তারা। আমরা প্রতি বছরের মতো এবারও আমাদের 40তম দুর্গাপুজো, আমরা চাইছি আমাদের মতো করে পূজাটা করার। আমরা কারোর সাথে কোনো কম্পিটিশনে যেতে চাই না, কিন্তু আমরা খুশি আমাদের বড় পুজো দেখে। শহরে বা উদারবন্দে আরও বড় পুজো হচ্ছে, মানুষরা ভক্তবৃন্দরা পূজা দেখার অনেক জায়গা পেয়েছেন, তাতে আমরা আনন্দিত। প্রতি বছরের মতো এবারও আমরা আনন্দদায়ক প্যান্ডেল, প্রতিমা সব করেছি। মণ্ডপটা আমরা তৈরি করেছি আবুধাবিদের হিন্দু মন্দিরের আদলে, যেটা মোদি ওপেনিং করেছিলেন, সেই মন্দিরের আদলে মন্দির করেছি আমরা। প্যান্ডেলের ভিতরটা আমরা করেছি ক্রিস্টাল পাথর দিয়ে, যেটা কেউ কোনো দিন শিলচর অঞ্চলে কেন কোনো জায়গাতেই হয়নি। আমরা দিল্লি, তারপরে আমরা রাজস্থান, হায়দ্রাবাদ, ক্যালকাটা 4 জায়গার থেকে এইগুলা মাল সংগ্রহ করেছি, করে আমরা এই প্যান্ডেলটা করেছি। 5 তারিখ শনিবারে আমাদের ওপেনিং। আপনাদের কাছে অনুরোধ রাখবো, আমরা আগে ওপেন করছি, আপনাদের দেখার সুযোগ দেব। মণ্ডপ দশমী দিন পর্যন্ত খোলা থাকবে, দশমীর পরে আমরা মণ্ডপ ভেঙে দেব। মূর্তিটা ক্রিস্টাল পাথর দিয়ে হয়েছে। লাইটিং আমাদের 3টা গেট হয়েছে, 20টা কলকা হয়েছে। বাকি প্যান্ডেল ডেকোরেশনে যে ধরনের লাইটের প্রয়োজন সেই ধরনের লাইট আমরা লাগিয়ে দিয়েছি। নিরাপত্তার জন্য আমরা হোমগার্ড থেকে সরকারের কাছে চেয়ে আমরা পেমেন্ট করে 24 জন হোমগার্ড আমরা নিয়েছি। আমাদের 24টা সিসি ক্যামেরা থাকবে, আমাদের 100-র উপরে ভলেন্টিয়ার থাকবে। আমাদের ভলেন্টিয়ারের দায়িত্বে ক্লাব গ্যালাক্সি থাকবে। চকলেট বিতরণ এইগুলা ক্লাব গ্যালাক্সির আন্ডারে হবে। প্রসাদ বিতরণ বাজেট অনুমানিক 45 মতো হবে। পুজোর মরশুমে ঘন ঘন চুরিকাণ্ডে উদ্বিগ্ন করিমগঞ্জের জনগণ। মহালয়ার রাতে থানা থেকে ঢিলচূড়া দূরত্বে চুরিকাণ্ড সংঘটিত করল নিশু কুটুম্ব দল। করিমগঞ্জ শহরের 6 নং ওয়ার্ডে এবার হানা দিল নিশু কুটুম্ব। চুরের হানা নিয়ে বাড়ির মালিক জানান, বৃহস্পতিবার ভোরবেলা তারা ঘুম থেকে উঠে উনার দাদা অমিয় রায়ের ঘরের জানলার গ্রিল ভাঙা দেখতে পান। তারা জানলা দিয়ে উকি দিয়ে দেখেন ঘরের ভিতরে সকল সামগ্রী তছনছ করে দিয়েছে চুরের দল। ঘরে অমিয় রায়ের পরিবারের কেউ না থাকার সুযোগ নিয়ে চুরের দল হানা দিয়ে পুরো ঘরের সকল সামগ্রী লণ্ডভণ্ড করে দেয়। ঘটনাটি নিয়ে বাড়ির মালিক করিমগঞ্জ সদর থানায় মামলা দায়ের করলে থানা থেকে পুলিশ এসে ঘটনাটি নিয়ে তদন্ত চালায়। চুরের দল ঘর লণ্ডভণ্ড করলেও বিশেষ কোনো মূল্যবান সামগ্রী হাতিয়ে নিতে সক্ষম হয়নি। থানা থেকে মাত্র 200 মিটার দূরত্বে এমন চুরি কাণ্ডে স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এই ঘটনা সংঘটিত হয়েছে অ্যাকচুয়ালি আজকে ভোরবেলা উঠে দেখা গেল যে আমাদের পাশের ঘরে আমার দাদার যে ঘর, ওখানে গ্রিল ভাঙ্গা, জানলাগুলো ভেঙে ফেলেছে, ছিটকেরি খুলে ভিতরে ঢুকেছিল, ঢুকে আলমিরার লকার ফকার সব ভাঙ্গা এবং ভিতর থসনছ করা। তো জানলার পর্দা সরিয়ে আমরা যা দেখলাম আর কি, এগুলো আমরা দেখতে পেয়েছি, কিন্তু ভিতরে যায়নি। যেহেতু পুলিশের খবর দিলে পুলিশ আসার আগে ভিতরে ঢোকা উচিত নয়, তা আমরা ভিতরে ঢুকিনি। ইত্যবসরে আমরা থানায় গিয়ে একটা এফআইআর করে এসেছি। এই কিছুক্ষণ আগে থানা থেকে 2 জন অফিসার এসেছিলেন, ওনারা তদন্ত করে গেলেন, করে সব কিছু দেখলেন ওনারা। এবং সেই সময় আমার দাদা বৌদি ওরা কলকাতাতে আছে বর্তমানে, এবং ফোনে আমি বৌদিকে লাগিয়েছিলাম, লাউডে দিয়ে অফিসাররা কথা শুনেছে এবং কী কী ছিল না ছিল বৌদি ওদেরকে বলেছে। তবে বৌদির কথা মতো কোনো মূল্যবান সামগ্রী আলমিরাতে ছিল না, জামা কাপড় ভর্তি রেখে, হ্যাঁ ছিল না। তবে জিনিসের খসখস করেছে। তারপর পুলিশ সব কিছু দেখে নিয়ে রিপোর্ট ওরা করবে নিশ্চয়ই, করে আমাদের রিপেয়ারিং কাজের জন্য ওরা পারমিশন দিয়ে গেছে যে আমরা মিস্ত্রি লাগিয়ে জানলার যা আছে এগুলো ঠিক করার জন্য। তো এই হলো যে টোটাল জিনিস। আমার বক্তব্য হলো, দেখুন আমরা আমাদের এখান থেকে থানার ডিস্টেন্স 200-250 মানে 200 মিটারের ধারে কাছে হবে। তো 200 মিটারের কাছে আমাদের ঘনবসতিপূর্ণ এলাকা। এখানে আমার 60-এর উপরে বছর হয়ে গেছে, আমরা আজ অব্দি এখানে চলেছে, আমার কোনো ঘটনা ঘটেনি। এই 200-250 মিটারের ভিতরে থানার
ডিসি বাংলা আমাদের কাছে 100 মিটার হবে না, ডিসি অফিসও এরকমের ডিস্টেন্স। এই গুরুত্বপূর্ণ এলাকাতে যদি আমরা সিকিউর ফিল করতে না পারি, তাহলে একটু দূরের যারা আছে নাগরিকেরা কেমন করে ভালোভাবে থাকবে? আমাদের রাতে ঘুমই হবে না দুশ্চিন্তায়, এই চুরি হবে সেই চুরি হবে। এই ধরনের ঘটনা বিগত 2 মাস আগে একটা ঘটনা ঘটেছিল আমাদের পাশের বাড়িতে। তো ওরা তখন শুধু জানলা ভেঙেছিল, কিছু করতে পারেনি, ওদের ঘরে ঢুকছিল অনেক। সেই পরিপ্রেক্ষিতে আমাদের পাড়া থেকে একটা রিপ্রেজেন্টেশন দেওয়া হয়েছিল এসপি সাহেবকে। এসপি সাহেব এই ঘটনার পর বেশ কিছুদিন উনি রাত্রিতে নাইট সার্ভাইলেন্সটা বাড়িয়েছে, কিন্তু সেটা কবে বন্ধ হয়ে গেছে আমরা ঠিক বলতেও পারবো না, রাত্রিতে আমরা শুয়ে থাকি। যাই হোক, এর পরেই আজকে 2 মাসের মধ্যে এই ঘটনাটা ঘটল, যেটা ভীষণভাবে ন্যাক্কারজনক। আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশের কাছে এটাই ডিমান্ড করব যে ওরা যেন নাগরিকদের সুরক্ষা ব্যবস্থা করে দিতে পারে, যাতে করে সুনাগরিকেরা সুস্থ। শিলচরে স্থগিত পুলিশ নিযুক্তির শারীরিক পরীক্ষা। সমগ্র রাজ্যে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে পুলিশ নিযুক্তির শারীরিক পরীক্ষা। শিলচরে বৃহস্পতিবার প্রতিকূল প্রাকৃতিক পরিস্থিতির জন্য শারীরিক পরীক্ষা স্থগিত রাখা হয়। শারীরিক পরীক্ষার জন্য শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে সকালে জমায়েত হয় পরীক্ষার্থীরা, কিন্তু সকাল থেকে ধারাবাহিক বৃষ্টিতে পুরো মাঠের অবস্থা বেহাল হয়ে পড়ে। ফলে শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত করতে ব্যাপক অসুবিধার সৃষ্টি হয়। শারীরিক পরীক্ষা সাময়িক স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আগামী 10 নভেম্বর বাতিল হওয়া এই পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানান কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো। आज से जो स्टेट लेवल पुलिस रिक्रूटमेंट बोर्ड का जो एग्ज़ाम्स वगैरह था वो आज से हमारा शुरू होना था। तो आज कैंडिडेट लोग सुबह आए थे, दे वेर ऑल लेडीज़। तो आज जैसे हमारा जो मौसम है, मौसम बहुत ख़राब होने की वजह से और यहाँ पे बहुत ज़ोर शोर से बारिश हुआ है। कल रात को भी हुआ है, आज सुबह ही हुआ है। तो यहाँ का जो ट्रैक हम लोगों ने तैयार किया था, ट्रैक डैमेज हो गया और उसके मध्य नज़र रखते हुए हम लोगों ने इसको रिशेड्यूल किया है। और आज 3 तारीख का जो यहाँ जो टेस्ट होना था, ये टेस्ट आगे जाके नवंबर 10 को होगा और बाकी जो शेड्यूल है उस हिसाब से रहेगा। और हम लोगों ने, आप लोग देखे हैं कि अभी जो ट्रैक है इसको हम ठीक करने के लिए, इसको रिपेयर करने के हम लोग इसको मतलब एज वार फुटिंग के तौर पे हम लोग इसको कोशिश कर रहे हैं। हमारे लोग लगे हुए हैं, जेसीबी लगाया हुआ है हर तरफ से, जैसे कि इसको ट्रैक इसको जल्दी ठीक किया जाए और इसको जो शेड्यूल जो बाकी जो एग्ज़ाम्स है वो उसको हो सके, इसके लिए हम लोग कोशिश कर रहे हैं। और फॉर द टाइम बिंग जस्ट हमारा ये 8 तारीख का जो एग्ज़ाम्स था उसको रिशेड्यूल किया गया है 10 नवंबर को, और बाकी का शेड्यूल ऐसा ही रहेगा। अगर मौसम ठीक रहा तो इस हिसाब से हमारा शेड्यूल चलता रहेगा आगे। हाँ, काफ़ी कैंडिडेट्स आए थे, 450 से 500 कैंडिडेट्स लेडीज़ थे, ऑल वेयर लेडीज़ थे केम हियर। और सुबह हम लोगों ने उनको बताया कि ऐसा ऐसा ट्रैक और इसका जो फील्ड का ऐसा हालत है, तो और इसको हम लोगों ने जो रिशेड्यूल किया उसको हम लोगों ने उन लोगों को बता दिया है। तो अभी हम लोगों ने यही कोशिश कर रहे हैं कि तो बाकी का जो एग्ज़ाम्स हो टाइम पे हो जाए, तो उसके लिए हम इसको ट्रैक को रेडी करने के लिए हम लोग कोशिश कर रहे हैं। सर, कितने कैंडिडेट कच्छा डिस्ट्रिक्ट में? कच्छा डिस्ट्रिक्ट में नियर ओवर 27,000 कैंडिडेट्स हैं। तो इसलिए लगातार इसको करीब 1 महीना इसको रिक्रूटमेंट चलेगा, यहाँ पे रिक्रूटमेंट का एग्ज़ाम चलेगा। तो उसके लिए हम लोग कोशिश कर रहे हैं कि जल्दी से जल्दी अगर मौसम ठीक हो जाए और ट्रैक अच्छा हो जाए तो एग्ज़ाम्स हम टाइमली ले सकें। গৃহবধূ মাহাজাবিন লস্করের মৃত্যুর সঠিক তদন্তের দাবি ডিজায়ার ফর লাইফ সামাজিক সংস্থার। গত 17 সেপ্টেম্বর উত্তর কৃষ্ণপুরের আউলিয়া বাজারের মাহাজাবিন লস্করের মৃত্যুকে কেন্দ্র করে বিভিন্ন সন্দেহের পারদ গড়াচ্ছে স্বামী রুকুন উদ্দিন বরবুইয়া ও তার পরিবারের সদস্যদের উপর। এমনই অভিযোগ তুললেন মৃত মাহাজাবিন লস্করের পিতা জামাল উদ্দিন লস্কর ও ডিজায়ার ফর লাইফ সামাজিক সংস্থার সাংগঠনিক মহিলা সভানেত্রী গীতা পাণ্ডে। উভয়ই নিজ নিজ বক্তব্যে মাহাজাবিন লস্করের মৃত্যুটি স্বাভাবিক নয়, একটি রহস্যজনক মৃত্যু। এই রহস্যজনক মৃত্যুটিকে জেলা প্রশাসনের সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির বিনম্র অনুরোধ জানান তারা। বিগত কিছুদিন আগে আপনারা দেখেছেন মধুরবনের একটা ঘটনা, যেটা মার্ডার বলে জানানো হয়েছিল, নিউজের মাধ্যমে আমরা দেখেছি। কিন্তু কিছুদিন পর মেয়ের বাবা, মেয়ের নাম হচ্ছে মেহজবিন, ব্রেকেটে ওনাকে পুনম বলে ডাকা হয়, যা ব্রেকেটের নাম আছে, উনার বাবা আমাদের কাছে এসেছিল
এসে আমাদের কাছে একটা অ্যাপ্লিকেশন দিয়ে গেছে কি ম্যাডাম আমাদের মেয়ে ওখানে মারা হয়েছে, ওনাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, ওনার 3টা ছোট ছোট শিশু আছে, তাই আপনারা একটু তদন্ত করবেন এবং আপনাদের তরফ থেকেও একটা রিপোর্ট করবেন যাতে আমার মেয়েটা ইনসাফ পায়। মেয়েটার জাস্টিসের জন্য আমাদের কাছে এসেছিল। আমরা দুপক্ষের কাছে গিয়েছিলাম, উভয় পক্ষের কাছেও গিয়েছিলাম। বাবার কাছে গিয়ে ওনার বাড়িতে যা খবর পেলাম সেটাতে ওরা বলেছে যে মেয়ের গলার মধ্যে সোনার চেইন, হাতের মধ্যে সোনা ছিল, এরপরে কাপড় যেটা পরানো ছিল এগুলো কিছুই ছিল না, সোনা টুনা সব খুলে রেখে দিয়েছে, তাই সেটা আমরা মার্ডার বলে মনে করি। এবং কিছুদিন আগেও ওনার 3টা মেয়ে জন্ম হয়েছে বলে একটা মেয়ে ওনার ননদ নেওয়ার চেষ্টা করেছিলেন, মানে হাজবেন্ডের ভাই, ওনারা না দেওয়াতে একটু ঝগড়ার উশৃঙ্খলা শুরু হয়েছিল, তার জন্য হয়তো ওরা ভেবেছে কি মেয়েকে আমার মারা হয়েছে। যেহেতু বাবার কথার উপরে আমরা তদন্ত করাতে একটু জিনিস বুঝতে পেরেছি যে যেভাবে জ্বলেছে সেটা গ্যাসের জ্বলা মনে হচ্ছে না, তাই ফরেন্স রিপোর্ট যেটা আসবে এবং পোস্টমর্টম রিপোর্ট সেটাতেই বোঝা যাবে। কিন্তু আমি আমাদের তরফ থেকে সেটা বলতে চাই, যদি বাবার যে অনুমান সেই অনুমান যদি আমাদেরও মধ্যে একটু একটু এসেছে, কিন্তু পুরো মাত্রায় যেহেতু আমরা সেখানে ছিলাম না, আমরা বলতে পারবো না সেটা মার্ডার। কিন্তু উনারা যেমন উনার বোন এবং উনার বৌদি আমাদেরকে বলল যে সেটা সুসাইড, আর আমরা কিছু সোর্সে যেমন বুঝতে পারলাম যে সেটা আগুন লেগেছে নিজের থেকে। তো সুসাইড এবং আগুন লাগা এবং মারার চেষ্টা করা 3টা কিন্তু অন্য অন্য ধরনের। সেটা আপনার আমি জামালউদ্দিন লস্কর, মধুবন, পিএইচি রোডের বাসিন্দা। 23 জুলাই 2020 আমার মেয়ের শাদী দিয়েছি আমি কৃষ্ণপুর, উত্তর কৃষ্ণপুর পার্ট 2, রূপন আহমদ মুরুইয়ের সঙ্গে। বেশ সুখে তারা সংসার চলল। এইভাবে প্রথম সন্তানের জন্ম যখন হইল তখন থেকে আমার মেয়ের উপরে শারীরিক নির্যাতন আরম্ভ হয়ে যায়। যাই হোক, এইভাবে করতে করতে দ্বিতীয় সন্তান যখন হইল তখন তার জামাই ছোট বোন নাজিরা বেগম বিগত 12 বছর তার কোনো সন্তান আসলো না। আমার মেয়ের সন্তান নিবার লাগিয়া তাই মা বইনি চক্রান্ত করে আমার জামাইরে মানাই নিছিল, এও রাজিয়ে গেছিল সন্তান দিলেই। তো তখন আমার মেয়ে এইটা মানছে না, যার জন্য আমার মেয়ে 2টা বাচ্চা দিয়ে আমার বাড়িটাই যায়। 1 মাস পর এইভাবে 1 মাস থাকার বাদে আমার জামাইয়ের ছোট ভাই যে জায়েদ আহমদ গ্যারান্টি দিছে যে বাচ্চা নেওয়া হইতো না আর কোনো কিছু টর্চারিংও করা হইতো না, এটার জিম্মেদারি হয়ে নিছে, যার পরিপ্রেক্ষিতে আমি আমার মেয়েরে দিই। এইভাবে 3য় সন্তানের জন্ম হয়। গত 17 সেপ্টেম্বর সকাল 10টায় আমার কাছে খবর আয় যে আমার মেয়ে গ্যাসের আগুন তাকিয়া জ্বলে গেছে। আমরা খবর পাইয়া আমার ওয়াইফ এবং আমার ছোট মেয়েরে গিয়া মেডিকেল যখন যাই তখন দেখি যে আপনার নিচে ইমার্জেন্সি ওয়ার্ডে আমার মেয়ে মৃত অবস্থায় পড়া আছে। তখন আমি অসহায় হয়ে গেছি। অসহায় হইয়া কোনো রাস্তা না পাই আমার নিকট আত্মীয় যে একজনকে ফোন করি, উনি শিলচর ওসিরে জানাই, শিলচর ওসিয়ে গুঙ্গুর পাড়ি থানারে জানায়, তারা তড়িঘড়ি ময়নাতদন্তের ব্যবস্থা করে। এর মধ্যে শিলচর কলেজ রোডের জমি বিবাদকে কেন্দ্র করে শান্তনু ভট্টাচার্যের অভিযোগকে খণ্ডন করলেন বৃদ্ধ মাতা অনুভা ভট্টাচার্য। তিনি জানান, বড় ছেলে শান্তনু ভট্টাচার্য বিগত কয়েক বছর থেকে সে তার পৈতৃক সম্পত্তি 4 কাঠা জমির উপর থাকা বাড়ি এককভাবে দখল করে বিক্রয় করার বেআইনিভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি প্রতিবাদে জানালে শান্তনু প্রত্যেক 1-2 মাস অন্তর অন্তর সে গুয়াহাটি থেকে ঘরে এসে উনাকে অক্ষত্য ভাষায় গালিগালাজ সহ মারধর করে থাকে। এই বিষয়ে উনার ছোট ছেলের স্ত্রী পলি ভট্টাচার্য প্রতিবাদ জানালে উনাকেও অক্ষত্য ভাষায় গালিগালাজ করে থাকে। তিনি পরিষ্কারভাবে জানিয়ে দেয়, এই জমি কোনোভাবেই বিক্রি করা যাবে না। এই জমিটিতে ছোট ছেলে শঙ্কর ভট্টাচার্যেরও অধিকার রয়েছে এবং ছোট ছেলে উনার ভরণ পোষণ থেকে চালিয়ে যাচ্ছে, তাই ছোট ছেলের অনুমতি ছাড়া এই বাড়ি বিক্রয় কোনোভাবেই বিক্রি করা যাবে না বলে জানান মা অনুভা ভট্টাচার্য। অন্যদিকে ছোট ছেলের স্ত্রী পলি ভট্টাচার্য বলেন, তিনি বিজেপি দলের মধ্য শহর মণ্ডলের সম্পাদক, এই কারণে উনার নাম বারবার এই ঘটনার সঙ্গে জড়িয়ে দেওয়া হচ্ছে। এইটা উনার পারিবারিক সমস্যা, রাজনৈতিক সমস্যা নয়। এই বিষয়ে উনার নাম জড়িয়ে উনাকে বদনাম ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে একাংশ বিরোধী দলের নেতারা।
যে বা যারা এই বিষয়টিকে কেন্দ্র করে ভাসুর শান্তনু ভট্টাচার্যকে পৈতৃক সম্পত্তিতে পারিবারিক বিশৃঙ্খলা সৃষ্টি করে অবৈধভাবে বিক্রি করার পরোক্ষভাবে সাহায্য করে যাচ্ছে, এই স্বার্থন্বেষী নেতাদের বিরুদ্ধে অভিযোগ জানান পল্লী ভট্টাচার্য। এই বাড়িতে আমি আজকে পঞ্চায়েত উৎসবেও আমি এই বাড়িতে আছি। আমার দুই ছেলে শান্তনু ভট্টাচার্য, শঙ্কর ভট্টাচার্য। শান্তনু ভট্টাচার্য বড় ছেলে, কিন্তু সে গত পরশু দিনে নিউজে দেখলাম সে সব মিথ্যা অভিযোগ দিয়া নিউজ চ্যানেলের দিছে যে আমরা তারে বাড়ি ঢুকতে দেই না, বাড়ির জায়গা দিই না, তারে কিছু মানে সম্পত্তি দিতে চাই না, এইগুলা হে বাড়ি বিক্রি করতে চায়, আমরা বাড়ি বিক্রি করতে দিই না, হে বাড়ি বিক্রি করতে চায় না, আমরা বিক্রি করতে চাই। কিন্তু এটা সব মিথ্যা। আমরা বাড়ি বিক্রি এখানে করতাম, কারণ হলো আমরা তো তার গৌহাটিতে 2-3টা বাড়ি আছে, তো এখানে তাকে মাসে 2 মাসে একবার আগে সেটা এই উপদ্রব, এই ঝগড়া, আমার যা তা বকাবকি করে, আমার ছেলের লোকের ঝগড়া করে, ছেলের বউর লোকের ঝগড়া করে, কতদিন কিচ্ছু আমরা মারছি না, চলতে দেও যেমন আছে এমনি থাকুক। কিন্তু তারে সব কিছু দেওয়া সত্ত্বেও তার বাবা মারা যাওয়ার পরে না করছে মুখো আগুন, না শ্রাদ্ধ করছে, কিচ্ছু করছে না বড় ছেলে হইয়া, তবুও আমি তারে বাড়ির বাট দিছি নিজে। আমি ভারতীয় জনতা পার্টির মধ্যশিলচর মণ্ডলের সেক্রেটারি। আজকে বিগত কয়েকদিন ধরে আপনারা শুনছেন যে সংবাদ মাধ্যমে পেপারের মাধ্যমে সব দিকেই আইসে যে আমার বাড়িতে একটা মানে চলতেছে জায়গা ব্যাপার নিয়ে ঝগড়াঝাটি চলতেছে, 2 ভাইয়ের মধ্যে, মার মধ্যে। দেখুন, আমার এটাই দুঃখ লাগে যে এটা তো পারিবারিক ব্যাপার, ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয়েছে, অশান্তি হয়েছে, সব ঠিক আছে, এটা আমার সংসারের ব্যাপার। এটা পলিটিক্যাল ইস্যু না করাটাই ভালো। এটা মানে যারাই করতেছে এটা তার ব্যর্থতা, আমার কোনো কিছু না। আমি তো আমার স্বামীর ঘরে থাকি, আমার পরিবারে এরকম হইতেই পারে ঝগড়াঝাটি, এটা লইয়া পলিটিক্যাল ইস্যু করাটা ঠিক হয় না। আমি আমার বাবাকে একনিষ্ঠ কর্মী। আজকে আমার দুঃখ যে আমার স্বামীর বড় ভাই শান্তনু ভট্টাচার্য মহাশয় প্রত্যেক মাসও আইন নির্যাতন করুন আমরা পরিবারের উপরে, এটা সবই জানি, এটা নতুন কিচ্ছু না। আমার পার্টির মানুষও আমি বিচার দিছি যে দাদা আমি বড় অশান্তিতে আছি, আমি কিতা করতাম, আইন আইয়া প্রত্যেক বাচ্চা খালি বাড়িটা বিক্রি করে দিতাম। আমি কই যাইব, আমার বাচ্চা, আমার 70 বছরের শাশুড়ি মারে লইয়া আমার জামাইলে আমি রাস্তায় যেতাম, আমি তো কিচ্ছুর অভাব নেই। আমি সবার কাছে আরো গর্ব করিয়া কই যে আমার স্বামীর বড় ভাই স্বাবলম্বী আছে। আমরা তো এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। ইস্টার্ন অটোমোবাইলস আপনাদের জন্য নিয়ে এসেছে সুসংবাদ। আসিমগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে মেগা লোন মেলা। এই লোন মেলায় বাজাজ কোম্পানির যে কোনো 2 চাকার বাহন আপনি ক্রয় করতে পারবেন অতি স্বল্প ডাউন পেমেন্টে। এছাড়াও আপনার জন্য থাকছে স্মার্ট ওয়াচ থেকে শুরু করে বিভিন্ন ধরনের নিশ্চিত উপহার। আগামী 12ই সেপ্টেম্বর থেকে 16ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই মেগা লোন মেলা। এই লোন মেলায় মাত্র 2,999 টাকার ডাউন পেমেন্টে পেয়ে যাবেন আপনার স্বপ্নের পালসার সহ বাজাজ কোম্পানির বিভিন্ন 2 চাকার বাহন। মেগা লোন মেলার স্থান আসিমগঞ্জ বাজার, তাই আজই যোগাযোগ করুন ইস্টার্ন অটোমোবাইলসের করিমগঞ্জ, নিলাম বাজার, কটামনি ও রামকৃষ্ণনগর শাখায়। যোগাযোগ নম্বর 9435076632 8876091091 8876891904। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 038432600705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত।
চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ECG, ডিজিটাল EEG, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিক্স, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস।
আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রুট, করিমগঞ্জ। মোবাইল 9101805530 9957709784। শুভবার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।